নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি দেবশ্রী। আজ আপনাদের শোনাব জীবনানন্দ দাশের লেখা ছায়ানট। আকাশের দিকে চেয়ে কাটিয়েছি অনেক দিন, বাইরে বাইরে, কিন্তু ঘরে ঢুকতে হয়েছিল যে। বিদায় নিলুম। আকাশ আলোর দিকে ভালো করে তাকাবারও ভরসা হতো না। চমকে উঠতুম ওই নগ্ন আলোর মুখ দেখে, আর ওই অত বড় অতখানা আকাশ। দরজা জালনা বন্ধ, বিছানায় শুয়েছিলুম। রেবা মাথা টিপছিল। আমি তাকে টিপতে বলেছিলাম। এমনতর আবদার আজকাল প্রায়ই করি, যদিও কোনো সাড়াই পাওয়া যায় না। অত আস্তে মাথা টিপলে কি চলে? রেবা কোনো জবাব দিলে না। আর একটু জোর দাও। হ্যাঁ, ঠিক এই রকম। তা মুখের দিকে তাকাতে গেলুম। ঘাড় ফিরিয়ে নিয়েছে। হ্যাঁ, ঠিক এই রকম, ঠিক এমনি। বেশ লাগছে। আঙুর মুষড়ে যখন মদের পেয়ালা ভরে নেই, তখনও তো বেশ লাগে আমার। কিন্তু আঙুরের মাটির থেকে কিছু পেতে হলে মাটির বুকটাই না আগে চিরে নিতে হয়। পেলামই না হয় 2 মুঠো ভরে, কিন্তু তার জন্যে কতখানি আঁচড়, কত বড় ক্ষতের চিহ্ন। তার মাথা টেপাটা আমার ভালো লাগছিল না। সে যত বেশি আপনাকে খরচ করতে যাচ্ছিল, আমার দেউলে হবার সম্ভাবনা যাচ্ছিল তত বেশি বেড়ে। থাক, আর টিপতে হবে না। কথাটা শুনতে পাইনি যেন। রেবা, হয়েছে। এবার উঠল, দাঁড়ালো। চাবির রিংটা ঘুরিয়ে বেঁচেছে বই কি। আমিও বাঁচলাম। হাফ ধরে গেছিল। চশমার পুরু কাঁচের ভিতর দিয়ে রেবার মুখের পানে তাকিয়ে আরেকবার চিনে নিলুম আমাকে আর তাকে। কত খুঁটিনাটির ভিতরই যে আমরা ধরা পড়ে যাচ্ছি, তবুও কি শেষ হবে না? উঠে বসতে হলো। কপালের রগগুলো দপদপ করছিল। সমস্ত মাথাটা যেন ছিঁড়ে পড়ছে। রুমালটা খুব শক্ত করে মাথার চারপাশে বেঁধে নিলুম। জানালা খুলে দিতেই রাস্তার গ্যাস লাইটের এক ঝলক আলো এসে চোখ টাটিয়ে দিল। তাকাতে পারলুম না, সরে যেতে হলো। অতখানি আকাশ, অসহ্য। চুপে চুপে বিছানায় বসলুম। রেবা চলে গেছে কখন যে। ফিরছে না তো। না ডাকলে সে যে বড় একটা আসে না, এই ছোটোখাটো কথাটুকুও মনে রাখতে ভালো লাগছিল না। যা নয় তাই ভাবতে ভালোবাসি। অন্ধকারের রঙে আলোকে না গুলিয়ে নিয়ে চোখ মেলতে সাহস হয় না। রেবা এলো না। উঠে পড়লুম। বারান্দায় এসে দাঁড়ালুম। তাজা শালপাতায় চড়িয়ে খানিকটা গরম ফ্যানসা ভাত একটা ভিখিরি ছোড়ার হাতে সে তুলে দিচ্ছিল। খানিকটা গরম ফ্যানসা ভাত আর আলুনি একটু তরকারি। বাহ, বেশ তো। অবাক হয়ে অনেকক্ষণ তাকিয়ে রইলুম। এমন দরদ যার, তাকে দিয়ে কি না হতে পারে। ছোড়াটা খাচ্ছে, রেবা এক মনে তাকিয়ে দেখছে। অন্ধকার ঘরে রেবার যে মুখ দেখছিলুম, তার চেয়ে এই মুখখানা আমার ঢের ভালো লাগে। দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ে ঝিঝি ধরে গিয়েছিল। খুঁড়িয়ে খুঁড়িয়ে ঘরে ঢুকে পড়লুম। আচ্ছা, এই মেয়েটাকে মুক্তি দেওয়া যায় না এই খাঁচার বাসা থেকে? খুব খুব। তবুও খাঁচার শিকগুলো যে আমারই বুকের পাঁজর দিয়ে গড়া। টনটন করে উঠছিল খুলির মতো এ মাথাটা। উফ, আর ভাবতে পারছি নে। কখন ঘুমিয়ে পড়েছি নিজেই টের পাইনি। রাত ঢের হয়েছে। জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো, মেঝের ওপর ভাত ঢাকা। বড্ড খিদে পেয়েছে।
উঠলুম, আস্তে আস্তে ঢাকনি তুলে তাকালুম। সাজানোর কি পরিপাটি! চকচকের থালাটা, গেলাসটা ঝকঝক করছে, মেঝে তকতকে, আসনখানা পরিষ্কার। কে এইসব করেছে জানতুম, কেন করেছে জানতুম তাও, কিন্তু তাতে ভরসা পাচ্ছিলুম না। ভয়ই যাচ্ছিল বেড়ে, নিজের ওপর ঘেন্না হচ্ছিল। যদিও বুকের পাঁজর দিয়ে গড়েছিলুম, তবু খাঁচা যে খাঁচাই। খাচ্ছিলুম, পাশের ঘরে কার নিঃশ্বাস পড়ছে কেমন যেন একরকম। বেমালুম হজম করতে পারছি নে। মাটিটারি কানে কে যেন উসখুস করছে, অথচ মানুষকে বলবার মতো ভরসা পাচ্ছে না। কেন? মানুষ কি মাটির চেয়েও রদ্দি? খেতে খেতে উঠে পড়লুম, জানালার কাছে দাঁড়িয়েছিলুম। অত রাতে আবার টুকটুক করে কে ঘরে ঢুকলো, ঝাপসা ঠেকছিল। পুরু কাঁচের চশমার ভিতর দিয়ে তাকাতে তাকাতে মনে হচ্ছিল কুনি মাসি। ছায়াটা তার মেঝের ওপর চাঁদের আলোয় থমকে থেমে গেল। মাসিমা? হ্যাঁ ভাই, তোমাকে বলতে এসেছিলুম। তা তোমার এত রাত করে খাওয়া কেন বাপ? তাও আবার এতটা এঁটো যে, কিছু খেলে না বুঝি? ঢের দূর সম্পর্কে মাসি, রেবার মা, কুনি মাসি। চোখ পাকিয়ে দেখছে পাতে কি কি ফেলে রেখেছি, তুর তুর করে আওড়ে যাচ্ছে মন্ত্র পড়বার মতো। এই 60 বছরের বুড়ি। মাসিমা, মাসিমা। নিজের গলায় নিজেই চমকে উঠল। আচ্ছা, এটা আরেকবার বলি। কি বলতে চেয়েছিলুম? মাসিমা নিজেই বললে, রেবার একটা হিললে হবে না বাপ? ছি, মাগি মিনসে এক খোপরে, অথচ পুরুত এসে মন্ত্র পড়বে না। পাশাপাশি ঘরে শোয়া রাতের পর রাত। কে যেন আমার জিভটাই কেটে নিলে, কথা বলতেই দিলে না। মাসিমা বললে, কত কি বললে, অত কে মনে রাখে? অনেকক্ষণ পরে বলল, তা হতে পারবে না। এইটুকু বলতে পেরেছি, খুব করেছি। আর কিছু না বললেও চলে। মাসিমা বললে, কালই আমরা চলে যাব, যে দিকে চোখ যায়। যেমন এসেছিল টুকটুক করে বেরিয়ে গেল। দিনের মধ্যে 20 বার করে আসছিল। কত কি বলছে, রটাচ্ছে কত কি মেয়ের নামে। নারীত্বের অপমানে মাথাটা ফিরে ফিরে হেঁট হয়ে যাচ্ছিল। রেবা কোনো দিন ওসব গ্রাহ্য করেনি, কিন্তু সত্যকে মিথ্যের চেয়ে ঢের বড় করে সে দেখতে পেয়েছে, সেজন্যই বোধহয়। কবি এলো, গরদের পাঞ্জাবি গায়ে, সোনার চেন ঝুলিয়ে, বাবরি কাটা চুলের বাহার, যৌবনের যা কিছু চঞ্চলতা নিয়ে। বসতে বলিনি, নিজেই চেয়ারটা টেনে নিলে। বললে, আমার কোন কবিতাটা তোমার খুব ভালো লেগেছে? অন্ধকারের ওপর যেটা লিখেছিলুম না? বললুম, তোমার কোনো কবিতাই আমার ভালো লাগেনি। সবচেয়ে যে কবিতাটা আমার ভালো লাগবে তা আমি নিজেই তৈরি করছি। কতগুলো কাজের কথা বলে সে উঠে পড়ল। আমার এই বাজে কথাটা একেবারে গ্রাহ্য করলে না। বুকের ভিতর যে ক্ষুধা জমে, তা সহজে মরতে চায় না। না, তবুও রেবাকে যতদূর পারি এড়িয়ে চলছি। সেই জন্যই সে আমার কাছে এসে বসতে সাহস পাচ্ছিল। বড্ড বেড়ে গেছে তার সাহস। আমার হাত দুটো তার হাতের মুঠোর ভিতর টেনে নিয়ে সে আমার বুকের ওপর মাথা রেখে শুয়ে পড়ছে। যে অক্ষয় নির্ভর হয়ে মেয়েবাসী মরা বাপের বুক জড়িয়ে থাকতে পারে, এ জিনিসও তাই, অন্য কিছু নয়। আমি তা জানতুম।
তবু ভুল করে অন্য কিছু ভেবে বসতে ভালো লাগছিল যেন। ভুল, কিন্তু তবু ভুল ভেঙে যাচ্ছে। একবার, দুবার, বারবার ভেঙে গেল এ কদিনের ভিতরই। সেই থেকে রেবা আমার ছায়াও মারাচ্ছে না। আমাকে সে ভালোবাসেনি কোনো দিন। আজকাল ঘুমটা টেনে সরে যাচ্ছে, পালাবার পথ খুঁজে হয়রান। কী যে ভয়, কত বড় ঘেন্না। ডাক্তার এলো। ছোকরা সাহেব মানুষ। ঘরদোর দেখে মুখ ফিরিয়ে চোখ ঘুরিয়ে নিলে। 5 মিনিটের ভিতর 12-17 স্যুট ঝেড়ে নিলে। আমার খদ্দরের পিরানের দিকে তাকিয়ে নিজেই সে লজ্জিত হলো। রুমাল দিয়ে ঘাড়ের ঘাম, চোখ, নাক, মুখ মুছে কোনো রকমে এ জীর্ণ জীবনের জোড়াতালিটাকে শায়েস্তা করে নিতে হলো তার। তবুও আসছিল রোজ। দিন ফুরুলে যখন ছায়া ঘনায় আকাশে, ঠিক সেই সময় ছায়ারই মতো আচমকা বললে, আপনার চশমাটা দেখি তো। খুলে আস্তে আস্তে তুলে দিলুম। বাবা, বড্ড পুরু লেন্স তো, চোখের মাথা খাওয়া। তা নয় তো কি, তিত্তির করে হাসতে হাসতে বললুম। চশমা জোড়া ঘুরিয়ে নাচিয়ে ফিরিয়ে দুলিয়ে ঢের কিছু বললে, বোঝালে। বুঝলুম না, শুনিনি। কথা সে বলে যাচ্ছে, এইটুকু শুধু টের পাচ্ছিলুম। এইটুকু শুধু। চশমা ফিরিয়ে দিলে আমাকে। বললুম, হলো? চোখ গেল কিসে? কাঁচা বয়সেই গিয়েছে বোধহয়। যা গিয়েছে! আমার দিকে তাকিয়ে তাকিয়ে তার ঘেন্না আর ফুরোতে চাইল না যেন। এই বিকৃত শবদেহ নিয়ে মানুষ বলে আপনাকে চালিয়ে দিচ্ছি। মনুষ্যত্বের এত বড় অপমান তার বড় অসহ্য মনে হলো। আমি কিছু বলবার আগেই রেবা চা এনে দিলে। পেয়ালাটায় ফাটল ধরেছে, পিরিচেও। ডাক্তারের চেয়েও এজন্যে রেবা অনেক বেশি লজ্জিত। কি বলে সে আপনাকে খারিজ করে নেবে ভেবেই পাচ্ছে না। অনেক কথা বলেছে রেবা। আমি চশমার ফাঁক দিয়ে আমার ক্ষুধিত আত্মাটাকে গালিয়ে নিয়ে দুজনের দিকে একবার তাকালুম। ওরা আমাকে দেখতে পেলে না। নোনা ধরা দেওয়ালের গায়ে ঠেস দিয়ে চোখ বুজে থাকতে ভালো লাগছিল। এমনি। ডাক্তার উঠছে না। রেবাও লেগে আছে। এতদিন পরে সে পেয়েছে। ওরা অনেক কথা বলছে। চোখ বুজে বুজে মনে হয় আমিও বলতে পারি, তোমরা যা বলেছ সব, তোমাদের চেয়ে ঢের বেশি তুমুল করে। আমিও বলতে পারি, আমি বলতে পারি। আমি যাই হই না কেন, নিজেকে আমি এমন করে ছেড়ে দিতে পারি, তোমরা তা পারো না, পারোই না। ওরা যত গরম হয়ে ওঠে, যত নগ্ন হয়ে পড়ে, আমার মনে হচ্ছিল ওরা তত আড়ষ্ট হয়ে আসে। আমার কাছে ওরা কি? এই কি ওদের ভালোবাসা? আমাকে যদি ভালোবাসতে দিতে। রেবা বললে, ঘুমিয়ে পড়েছে। মিনিট খানেক সব চুপচাপ। তারপর চুমোর শব্দ। দুজনে উসখুস করছে। শেষে সব চুপ। অন্ধকারে একা ঘরটা ঠান্ডা মেরে গেছে। এ বীভৎস না সুন্দর বুঝে উঠতে পারছি না। রেবাকে ডেকে এনে তার মুখের দিকে তাকাচ্ছি। পেয়েছি, পেয়েছি, ভরসা পেয়েছি। সেদিন যে সে শালপাতায় করে ভিখিরিকে ফ্যানসা ভাত দিয়েছিল, সেদিনও তো তার মুখখানা এমন চমৎকার দেখিনি। না, না, এ বীভৎস হতেই পারে না। এ সুন্দর, এ পরম সুন্দর।
রেবা বললে। কেন ডাকছিলে? খাঁচার পাখি যেন ছাড়া পেয়েছে, গলার স্বর এমনই। আমিও আকাশটাকে ফিরে পেয়েছি, পেয়েছি ফিরে আকাশের যা কিছু আলো সবটুকু। অন্ধকারের চেয়ে আলোই বড়, ঢের বড়। অত বড় আকাশটার চেয়ে উঁচু সত্য আর কিছুই নেই। ডাকছিলে তুমি? আমার গায়ের ওপর গড়িয়ে পড়ল একেবারে। কুণ্ঠা, লজ্জা, ভয়, ঘেন্না সমস্ত উতরে অনেকখানি ওপরে উঠে গেছে সে যেন। সেই বড় নির্ভর বাসি মরাটার ওপরেই। ডাকছিলে? দুজোড়া চোখের পাপড়ি মিশেই যেত আরেকটু হলে। না মিশতেই রেবার চলে যেতে হলো। এমনি